রাতের সেই মেয়েটা আমাকে কেন ভালোবাসতো। আজকে আমি যে ঘটনাটা আপনাদের বলতে যাচ্ছি সেটা নিয়ে আমি নিজেও অনেক বছর চুপ ছিলাম। কারণ ঘটনাটা এমন যে আমি কাউকে বললে হয়তো সে বিশ্বাস করবে না। কিন্তু একটা কথা সত্যি, সেই রাতের পর থেকে আমি আর কোনোদিন মাঝরাতে একা জানালার পাশে দাঁড়াতে পারিনি। ঘটনাটা শুরু হয়েছিল একটা পুরনো বাসা থেকে। বিয়ের পর কিছুদিনের জন্য আমরা একটা ভাড়া বাসায় উঠেছিলাম। বাসাটা শহর থেকে একটু দূরে। চারপাশে খুব বেশি বাড়িঘর ছিল না। সামনে একটা ছোট পুকুর, পেছনে অনেক গাছপালা, আর ডান পাশে একটা পুরনো প্রায় ভেঙে পড়া বাড়ি। আমাদের বাসাটা দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু একটা জিনিস অদ্ভুত ছিল। বাড়িটায় 3টা রুম থাকলেও আমরা শুধু 2টো রুম ব্যবহার করতাম। তৃতীয় রুমটা সবসময় তালাবদ্ধ থাকতো। আমি প্রথম দিনই বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করেছিলাম, চাচা, ওই রুমটা বন্ধ কেন? তিনি একটু থেমে বলেছিলেন, ওটা অনেকদিন ধরে বন্ধ, তোমাদের ওদিকে যেতে হবে না। আমি হেসে বলেছিলাম, কেন, ওখানে কি ভূত আছে? চাচা হাসেননি, শুধু বলেছিলেন, রাতে ওই রুমের কাছে যেও না। সেদিন কথাটা শুনে আমার একটু ভয় হয়েছিল, কিন্তু পরে ভাবলাম, পুরনো বাড়ি, মানুষ তো কত গল্পই বলে। আমি বিষয়টা ভুলে গেলাম। প্রথম কয়েক রাতে একদম স্বাভাবিক ছিল, কিন্তু চতুর্থ রাত থেকে অদ্ভুত একটা ঘটনা শুরু হলো। রাত প্রায় 1টার দিকে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ ঘুম ভেঙে গেল, কারণ মনে হলো কেউ আমার নাম ধরে ডাকছে, কিন্তু খুব আস্তে। আপু। আমি চোখ খুললাম। ঘর অন্ধকার। স্বামী আমার পাশে ঘুমাচ্ছে। আমি ভাবলাম হয়তো স্বপ্ন দেখছি। আবার চোখ বন্ধ করলাম। কিছুক্ষণ পর আবার সেই আপু ডাকটি আমি একদম স্পষ্ট শুনতে পেলাম। আমি উঠে বসলাম। স্বামীকে ডাকলাম, শুনো। সে ঘুমের মধ্যে বলল, কি হয়েছে, এত রাতে ডাকাডাকি করছো কেন? আমি বললাম, কেউ আমাকে ডাকছে। সে চোখ না খুলেই বলল, বাইরে কেউ থাকলে দেখো। আমি বিরক্ত হয়ে বললাম, তুমি যাও না। সে হেসে বলল, তুমি এত ভয় পাও কেন? আমি মুখ ফুলিয়ে আবার শুয়ে পড়লাম, কিন্তু মনে মনে একটু রাগও হলো, কারণ আমার ভয়টা সে সিরিয়াসলি নিচ্ছিল না। পরদিন সকালে রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ আমার পায়ের কাছে একটা ছোট্ট চুলের ক্লিপ পড়ে থাকতে দেখলাম। সাদা রঙের, খুব সুন্দর দেখতে। আমি সেটা হাতে তুলে নিলাম। ভাবলাম হয়তো আগের ভাড়াটিয়ার কোনো জিনিস হবে। কিন্তু আমি ক্লিপটা নিজের চুলে লাগিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। অদ্ভুতভাবে আমার নিজেরই হাসি পেল। আমি মনে মনে বললাম, বেশ সুন্দর তো এই ক্লিপটা। ঠিক তখন আয়নার সামনে আমার পিছনে একটা ছায়া দেখলাম, একজন মেয়ের মতো। আমি সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালাম। কেউ নেই। আমার বুক ধক করে উঠল। আবার আয়নার দিকে তাকালাম, কিছুই নেই। আমি নিজেকে বোঝালাম হয়তো এটা আমার চোখের ভুল। কিন্তু সেদিন থেকে একটা ব্যাপার খেয়াল করতে শুরু করলাম। আমি যখনই ওই সাদা ক্লিপটা চুলে দিতাম, ঘরের কোথাও না কোথাও হালকা একটা মিষ্টি ফুলের গন্ধ পাওয়া যেত, অনেকটা শিউলি ফুলের মতো। এক রাতে আমি একা ছিলাম। স্বামী বাইরে গিয়েছিল, বৃষ্টি হচ্ছিল। আমি বিছানায় বসে ফোন দেখছিলাম। হঠাৎ পাশের বন্ধ ঘর থেকে কিছু একটা আওয়াজ হলো। মনে হলো যেন কেউ একটা ধাতব জিনিস মেঝেতে ফেললো। আমি প্রথমে গুরুত্ব দিলাম না, কিন্তু শব্দটা আবারও হলো। তারপর দরজার হাতল নড়ল। আমি জমে গেলাম। তালাবদ্ধ দরজা, কিন্তু ভেতর থেকে যেন কেউ হাতল ঘোরাচ্ছে। আমি ফোনটা হাতে নিয়ে স্বামীকে কল দিলাম। সে বলল, কি হয়েছে? আমি ফিসফিসিয়ে করে বললাম, ওই বন্ধ ঘরের দরজা নড়ছে। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, দরজা খুলবে না। আমি বললাম, আমি দরজাটা খুলতেও যাচ্ছি না। সে বলল, আমি আসছি। আমি ফোনটা রেখে দরজার দিকে তাকিয়ে থাকলাম। তারপর ভেতর থেকে একটা মেয়ের গলা এলো, আপু। আমি নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। আবারও শব্দটা এলো, আপু, দরজাটা খুলবেন? আমি ভয় পেয়েও জানি না কেন খুব আস্তে বললাম, তুমি কে? ওপাশ থেকে উত্তর এলো না। কিছুক্ষণ পর মেয়েটা বলল, আমি একা। আমার বুকটা কেমন করে উঠল। আমি বললাম, তুমি কি এখানে থাকো? ও বলল, আগে থাকতাম। আমি আর কোনো কথা বলতে পারলাম না। তারপর সে বলল, আপু, আপনি কি আমার ক্লিপটা পড়ছেন? আমার হাত নিজের অজান্তেই মাথার দিকে চলে গেল। সেদিন আমি সেই সাদা ক্লিপটাই পরেছিলাম। আমি কাঁপা গলায় বললাম, হ্যাঁ, কিন্তু কেন? ওপাশ থেকে খুব আস্তে একটা হাসির শব্দ এলো। তারপর সে বলল, আপনাকে খুব সুন্দর লাগছে। আমার ভয়টা মুহূর্তের মধ্যে থেমে গেল। আমি জানি না কেন একটা অদ্ভুত মায়া লাগলো মেয়েটার গলায়।
আমি বললাম, তোমার নাম কি? সে বলল, মীরা। আমি বললাম, মীরা, তুমি দরজার ভেতরে কেন? সে বলল, আমি ভেতর থেকে বের হতে পারি না। কেন? তুমি কেন বের হতে পারো না? কোনো উত্তর নেই। খুব আস্তে একটা কথা, সে আমাকে যেতে দেয় না। আমি বললাম, কে কে তোমাকে যেতে দেয় না? কিন্তু তখনই দরজার ওপাশ থেকে একটা প্রচণ্ড শব্দ হলো। আমি চিৎকার করে পিছিয়ে গেলাম। তারপর সব চুপ, সব নিস্তব্ধ হয়ে গেল। স্বামী বাসায় ফিরে এলে আমি সব বললাম। সে প্রথমে বিশ্বাস করলো না, কিন্তু আমার মুখ দেখে বুঝলো আমি মজা করছি না। পরদিন বাড়িওয়ালাকে ডেকে জিজ্ঞাসা করলাম, চাচা, মীরা নামে কেউ কি এখানে থাকতো? লোকটার মুখের রং বদলে গেল। সে বলল, তুমি এই নাম কোথা থেকে জানলে? আমি বললাম, আপনি শুধু বলুন। তিনি অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, অনেক বছর আগে এখানে একটা মেয়ে থাকতো, তার নাম মীরা। তার কি হয়েছিল চাচা? তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, মেয়েটা খুব হাসি খুশি ছিল, পাশের গ্রামের একটা ছেলেকে ভালোবাসতো। আমি চুপ করে শুনছিলাম। ছেলেটা ওকে বিয়ে করার কথা দিয়েছিল, কিন্তু এক রাতে ছেলেটা আর আসেনি। তারপর কি হয়েছে চাচা? মীরা অপেক্ষা করতে করতে অসুস্থ হয়ে পড়ে। তারপর? চাচা মাথা নিচু করে বললেন, এক রাতে ও ওই বন্ধ ঘরের মধ্যে নিজেকে আটকে ফেলে। আমার গলা শুকিয়ে গেল। কেন? তিনি বললেন, কারণ সে ভেবেছিল যাকে ভালোবাসে সে হয়তো ফিরে এসেছে, কিন্তু কেউ আসেনি। আমি আর কিছু বলতে পারলাম না। সেই রাতের পর আমি মীরার সঙ্গে কথা বলতে শুরু করলাম। প্রথমে ভয় লাগতো, কিন্তু ধীরে ধীরে ভয়টা কমে গেল। আমি মাঝে মধ্যে দরজা বন্ধ সামনে দাঁড়িয়ে কথা বলতাম। মীরা আমার সঙ্গে গল্প করত। সে খুব শান্ত গলায় কথা বলতো। একদিন আমি মজা করে বললাম, তুমি ভূত হয়েও এত শান্ত কেন? ওপাশ থেকে হেসে বলল, আপু, সবাই ভূত হলে খারাপ হয় না। আমি হেসে বললাম, তারপর বললাম, তুমি আমাকে আপু বলো কেন? সে বলল, কারণ আপনি আমাকে ভয় পান না তাই। আমি বললাম, আগে তো পেতাম। সে বলল, এখন এখন পান না? আমি একটু ভেবে বললাম, এখন তোমাকে একটু ভালো লাগে। ওপাশে অনেকক্ষণ কথা হলো না। তারপর খুব আস্তে মীরা বলল, আমারও আপনাকে ভালো লাগে। সেদিন কেন জানি আমার চোখে পানি চলে এলো। একটা অদ্ভুত আত্মীয়তার মতো অনুভূতি হয়েছিল, যেন মেয়েটা সত্যিই একা। এক রাতে আমি তাকে জিজ্ঞেস করলাম, মীরা, তুমি কি তোমার ভালোবাসার মানুষটার জন্য এখনো অপেক্ষা করো? অনেকক্ষণ চুপ থাকার পর সে বলল, না। আমি অবাক হলাম এবং জিজ্ঞাসা করলাম, কেন? সে বলল, কারণ সে আর আসবে না। আমি বললাম, তাহলে তুমি এখনো এখানে কেন? ও খুব আস্তে বলে, কারণ আমার শেষ একটা কাজ বাকি। কি কাজ? তোমার কি কাজ বাকি? সে বলল, আপনাকে একটা জিনিস দিতে হবে। আমি বললাম, কি কি জিনিস দেওয়ার আছে? দরজার নিচ দিয়ে একটা ছোট্ট কাগজ বেরিয়ে এলো। আমি সেটা তুলে নিলাম। কাগজে একটা ঠিকানা লেখা। আমি বললাম, এটা কি? মীরা বলল, ওখানে গেলে আপনি বুঝবেন। পরদিন আমি সেই ঠিকানায় গেলাম। ওটা ছিল গ্রামের পুরনো একটা বাড়ি। সেখানে একজন বৃদ্ধ লোক থাকতেন। আমি মীরার কথা বলতেই লোকটার চোখে পানি চলে এলো। তিনি বললেন, তুমি মীরাকে চেনো? আমি মাথা নাড়ালাম। লোকটা একটা পুরনো বাক্স বের করলেন। ভেতরে অনেকগুলো চিঠি, সব মীরার লেখা। আমি একটা চিঠি খুলে পড়লাম। সেখানে লেখা, তুমি যদি কোনোদিন ফিরে আসো, আমি এখানেই থাকবো। আরেকটা চিঠিতে লেখা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। শেষ চিঠিতে লেখা ছিল, আমি চাই না আমার জন্য কেউ অপেক্ষা করুক। আমি বুঝলাম মীরা তার ভালোবাসার মানুষটাকে ক্ষমা করেছিল, কিন্তু নিজের অপেক্ষাটাকে ক্ষমা করতে পারেনি। সেদিন রাতে আমি আবার সেই বন্ধ ঘরের সামনে দাঁড়ালাম। বললাম, মীরা। কোনো উত্তর নেই। আমি আবার ডাকলাম, মীরা, তুমি কি এখানে আছো? হঠাৎ খুব মিষ্টি একটা ফুলের গন্ধ পেলাম। তারপর দরজার ওপাশ থেকে তার গলা এলো, কিন্তু আজ তার গলায় কোনো দুঃখ ছিল না। সে বলল, আপু,
বললাম, আপনি কি সুখী? প্রশ্নটা শুনে আমি থেমে গেলাম। আমি বললাম, জানি না। মীরা বলল, সুখী হওয়ার চেষ্টা করবেন। আমি চোখের পানি মুছলাম। তুমি? সে হেসে বলল, আজ থেকে আমিও। তারপর দরজার ভেতর থেকে একটা মৃদু বাতাস বেরিয়ে এলো। তারপর চুল উড়ে গেল। আমার চুলগুলো কেমন যেন উড়ো উড়ো হয়ে গেল। তখন সাদা ক্লিপটা নিচ থেকে চুল থেকে খুলে মেঝেতে পড়ে গেল। আমি সেটা তুলতে গেলাম, কিন্তু সেখানে ক্লিপটা আর ছিল না, শুধু কয়েকটা শুকনো শিউলি ফুল পড়েছিল। আমি দরজার দিকে তাকিয়ে বললাম, মীরা। কোনো উত্তর নেই। সেদিনের পর আমি আর কোনো দিন মীরার গলায় শুনিনি। বন্ধ ঘরটাও কয়েকদিন পর বাড়িওয়ালা খুলে ফেলেছিলেন। ভেতরে কিছুই ছিল না, শুধু দেয়ালের এক কোণে একটা পুরনো আয়না। তার আয়নায় নিচে পড়েছিল একটা ছোট্ট কাগজ, তাতে লেখা, আপু, এবার আপনি আপনার ভালোবাসার মানুষটিকে নিয়ে সুখে থাকবেন। আমি কাগজটা হাতে নিয়ে অনেকক্ষণ কেঁদেছিলাম, কারণ মীরা আমার জীবনে ভূত হয়ে আসেনি, বা কোনো জিন বা কোনো পরী হয়েও আসেনি। সে এসেছিল একটা অসমাপ্ত ভালোবাসার গল্প হয়ে। সে মেয়েটাকে জীবনে ভালোবাসা হারিয়েছিল, সে মৃত্যুর পরও চাইছিল অন্য কেউ যেন ভালোবাসা হারিয়ে না ফেলে। আজ এত বছর পরও মাঝে মাঝে রাতে শিউলি ফুলের গন্ধ পাই। কেউ কেউ বলবে এটা কাকতালীয়, হয়তো তাই, কিন্তু একটা ব্যাপার এখন আমাকে ভাবায়, সেই বাসা ছেড়ে আসার সময় আমি মীরার কথা কাউকেই বলিনি। তবুও যাওয়ার আগের রাতে আমার ফোনে একটা অচেনা নম্বর থেকে মেসেজ এসেছিল, শুধু একটা লাইন, আপু, আমাকে ভয় পাওয়ার জন্য ধন্যবাদ, আর আমাকে বিশ্বাস করার জন্য। আমি সেই নম্বরে কল করেছিলাম। নম্বরটি অস্তিত্বহীন ছিল। আজও মাঝে মাঝে মনে হয়, মীরা যদি সত্যি কোথাও থাকে, তাহলে হয়তো সে এখন আর কাউকে ভয় দেখায় না। হয়তো কোনো বৃষ্টি ভেজা রাতে কোনো একা মেয়ের জানালার পাশে দাঁড়িয়ে খুব আস্তে বলে, ভয় পেও না, ভালোবাসা শেষ হয়ে গেলেও জীবন শেষ হয় না। আর আমি এখনো সেই সাদা ক্লিপটার কথা মনে করি, কারণ সেটা ছিল আমার জীবনের সবচেয়ে অদ্ভুত উপহার। এটা ভূতের কাছ থেকে পাওয়া ভালোবাসা ধরে রাখার শিক্ষা। সো হে গাইস, যদি আমার এই গল্পটি আপনারা সম্পূর্ণ শুনে থাকেন, তাহলে আপনাদেরকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ। জানি না এটা কেমন হয়েছে, তারপরে চেষ্টা করেছি একটু ভালোভাবে আপনাদের কাছে শেয়ার করার, কিছু নতুন নতুন কিছু গল্প নিয়ে। তো এটা হচ্ছে আমার প্রথম ভয়েস ওভার দেওয়া। জানি না কেমন হয়েছে বা কেমন হবে, চেষ্টা করছি। তারপরও আশা করছি আপনাদের কাছে ভালো লেগে থাকবে, আর চেষ্টা করব আরও ইন্টারেস্টিং কিছু গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন, আর লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন কিন্তু কেমন হয়েছে। সো আল্লাহ হাফেজ।